হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি অন্যতম সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফিনান্স। এই ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লিভারেজ। এই লিভারেজ থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় একটি কোশ্চেন আসে। তবে এই যে লিভারেজ, এটি কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফিনান্স আরেকটি অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আর সেই অধ্যায়টি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। তোমরা সেখানে একটি অংশে এই লিভারেজের অঙ্কগুলি পাবে। আর যারা আছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তাদের প্রিন্সিপালস অফ ফিনান্স বইতে এই লিভারেজ নামে একটি সম্পূর্ণ অধ্যায় রয়েছে, সম্পূর্ণ আলাদাভাবে। কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই লিভারেজ সংযুক্ত আছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন বা মূলধন কাঠামোর সিদ্ধান্তের সঙ্গে। তো এটি একা থাক বা কারোর সঙ্গে যুক্ত থাক, তথাপি কিন্তু এই অধ্যায় হতে প্রতি বছরই 10 মার্কসের একটি অঙ্ক অবশ্যই আসে প্রিন্সিপালস অফ ফিনান্সের প্রশ্নে। তো বন্ধুরা, লিভারেজ, এই লিভারেজ শব্দটি এসেছে মূলত লিভার থেকে। এই লিভার অর্থ হচ্ছে ভার উত্তোলন দণ্ড। এটি হচ্ছে মূলত একটি বিজ্ঞানের বিষয়। মূলত এটি পদার্থবিজ্ঞানের একটি অংশ। সেখানে বলা হয়েছে যে লিভার হচ্ছে এমন একটি কৌশল বা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ভারী বস্তু খুব কম পরিমাণ শক্তি প্রয়োগ করে উত্তোলন করা যায়। তবে প্রশ্ন হচ্ছে এটা যে এই যে লিভারেজ, তাহলে এটি কিভাবে সম্পর্কযুক্ত ব্যবসায়ের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, প্রতিটি কারবারের মূল বিষয় হচ্ছে মূলধন। এই জন্য মূলধনকে বলা হয় প্রতিষ্ঠানের জীবনী শক্তি। তো এই মূলধন কিন্তু অনেকভাবেই সংগ্রহ করা হয়। সংগ্রহ করা যায় শেয়ার মালিকদের কাছ থেকে, এছাড়াও সংগ্রহ করা যায় ঋণপত্র বা শেয়ার ইস্যু করে। তো দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা বৃদ্ধি করা। কারণ একটি প্রতিষ্ঠান যতটা বেশি মুনাফা বৃদ্ধি করতে পারবে বা মুনাফা অর্জন করতে পারবে, ততটাই ওই প্রতিষ্ঠানের গ্রো হবে। তো একটি প্রতিষ্ঠানের মূল বিষয় হচ্ছে মুনাফা বৃদ্ধি করা, অর্থাৎ শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা, যাকে বলা হয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাম্য বিষয় বা মূল লক্ষ্য। তো যে কৌশল অবলম্বন করলে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বা ঋণপত্র ইস্যু করা, এর মাধ্যমে যে কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা বৃদ্ধি পায় তাকেই বলা হয় লিভারেজ। যেমন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোনো একটি ভারী বস্তু উত্তোলন করার জন্য সবথেকে কম শক্তি প্রয়োগ করা হতো, ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে মুনাফাকে বা প্রতিষ্ঠানের শেয়ারের আয়কে সর্বোচ্চ করার জন্য বা সবথেকে বেশি অর্জন করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় বা স্থায়ী সম্পত্তি বা স্থায়ী আর্থিক ব্যয়কে প্রয়োগ করা হয় বা তার কৌশল অবলম্বন করা হয়, তার নাম হচ্ছে লিভারেজ। অর্থাৎ লিভারেজ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণ করা যায়। তবে দেখো বন্ধুরা, এই লিভারেজ কিন্তু তখনই সম্ভব হবে যখন ওই প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয় থাকবে। যখন প্রতিষ্ঠানে কোনো প্রকার স্থায়ী ব্যয় থাকবে না, তখন কখনোই লিভারেজ সম্ভব হবে। কারণ লিভারেজের কৌশল তখনই একমাত্র প্রয়োগ করা যাবে যখন যখন স্থায়ী ব্যয় থাকবে ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর সাধারণত প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু স্থায়ী ব্যয় থাকে। তো সেহেতু প্রতিষ্ঠান অবশ্যই লিভারেজের কৌশল প্রয়োগ করতে পারে তার মুনাফাকে সর্বোচ্চ বৃদ্ধি করার জন্য। এখন দেখো বন্ধুরা, এই যে লিভারেজ, এটিকে মূলত ভাগ করা যায় দুটি ভাগে। একটি হচ্ছে মুখ্য লিভারেজ, আরেকটি হচ্ছে গৌণ লিভারেজ। তো এই যে মুখ্য লিভারেজ, এটিকে ভাগ করা যায় দুইটি ভাগে। একটি হচ্ছে পরিচালন লিভারেজ, আরেকটি হচ্ছে আর্থিক লিভারেজ। অর্থাৎ একটি হচ্ছে অপারেটিং লিভারেজ, আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ।
আর এই যে অপারেটিং লিভারেজ আর ফিনান্সিয়াল লিভারেজ এই দুটিকে একসঙ্গে সংযুক্ত করে তৈরি হয় কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ বা মোট লিভারেজ। অর্থাৎ পরীক্ষায় কিন্তু এই তিনটি বিষয় থেকেই অঙ্ক আসে, অর্থাৎ অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ এবং এই দুটি এক করে কম্বাইন্ড বা টোটাল লিভারেজ। তো দেখো বন্ধুরা, আমরা এখন সরাসরি অঙ্কের সূত্রে প্রবেশ করব। তো দেখো বন্ধুরা, এইখানে সূত্র তৈরি করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি ইনকাম স্টেটমেন্ট দেখাবো এবং তোমরা দেখবা যে কি করে এই লিভারেজটি কাজ করে এবং কোন কৌশল দ্বারা এই লিভারেজের সৃষ্টি হয়েছে। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা বা শেয়ার প্রতি আয়কে বৃদ্ধি করা। তো এই মুনাফা বের করার জন্য আমার প্রথমেই দরকার হবে সেলস, কারণ আমরা সবাই জানি যে যখন আমি বিক্রয় থেকে যাবতীয় সকল প্রকার খরচ বাদ দিব আমি তখনই পেয়ে যাব মুনাফা। এখন দেখো বন্ধুরা, আমি ধরলাম সাপোজ যে আমার একটি প্রতিষ্ঠান আছে যেখানে বিক্রয় হয়েছে 20,000 টাকা, এটি আমি ধরলাম জাস্ট উদাহরণ সহ। এখন আমি এখান থেকে বাদ দিব ব্যয়কে, আর ব্যয়কে ভাগ করা যায় প্রধানত দুইটি ভাগে, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটি হচ্ছে ফিক্সড কস্ট। অর্থাৎ একটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটি হচ্ছে স্থায়ী ব্যয়। তো আমি প্রথমেই বাদ দিলাম পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভেরিয়েবল কস্ট, কারণ এটি হচ্ছে সেই কস্ট যা প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। যদি প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পায় তবে কিন্তু অবশ্যই কাঁচামালের খরচ, মজুরি খরচ বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, তো বাদ দিলাম। আর যখনই প্রতিষ্ঠানের বিক্রয় থেকে বাদ দেওয়া হবে ভেরিয়েবল কস্ট তখনই পাওয়া যাবে কন্ট্রিবিউশন অর্থাৎ দত্তাংশ। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে খরচ দুইটি, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট আরেকটি হচ্ছে ফিক্সড কস্ট। তো আমি যখন বাদ দিব সেলস থেকে ভেরিয়েবল কস্ট আমি পেয়ে যাব কন্ট্রিবিউশন। তো দেখো বন্ধুরা, এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন থেকে যখনই আমি বাদ দিব স্থায়ী ব্যয়, অর্থাৎ যে সকল ব্যয়গুলি প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধি পাক বা না পাক সেটি কোনো ফ্যাক্টর করবে না, অবশ্যই ব্যয়গুলি করতে হবে। যেমন দেখো প্রতিষ্ঠানে ভাড়া অর্থাৎ প্রতিষ্ঠানের রুমের ভাড়া বা কারখানার ভাড়া বা ম্যানেজারের বেতন, এগুলো কিন্তু কখনোই উৎপাদনের উপর বৃদ্ধি বা হ্রাস পায় না। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলেও কিন্তু একই পরিমাণ ভাড়া দিতে হবে বা ওই ম্যানেজারকে বেতন দিতে হবে, তদ্রূপ উৎপাদন কমে গেলেও কিন্তু ঠিক একই পরিমাণে ভাড়া বা বেতন দিতে হবে। তো আমি এখন বাদ দিব কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট, আর যখনই আমি কন্ট্রিবিউশন থেকে বাদ দিব ফিক্সড কস্ট আমি পেয়ে যাব ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। কারণ যদিও এটি আবার প্রফিট, তথাপি এই যে প্রফিট এখান থেকে কিন্তু বাদ যাবে যদি আমি কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা ঋণ আনি, তবে কিন্তু অবশ্যই আমাকে ওই প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট পরিমাণে সুদ দিতে হবে। আর একটি প্রতিষ্ঠান সাধারণত সুদ প্রদান করে তার মুনাফা হতে। অর্থাৎ এই যে টাকাটি আমি আয় করলাম বা আমার হলো প্রফিট, এখান থেকে আমাকে দিতে হবে ওই প্রতিষ্ঠানকে সুদ। আর অবশ্যই যখনই প্রফিট হবে তখন অবশ্যই সরকারকে একটি ট্যাক্স দিতে হবে, এটি হচ্ছে বিধিবদ্ধ নিয়ম। তো দেখো বন্ধুরা, আমি এখানে ধরলাম যে আমার সেলস ছিল 20,000 টাকা আর হচ্ছে ভেরিয়েবল কস্ট 12,000 টাকা, জাস্ট আমি ধরলাম। তো আমি বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম 8,000 টাকা, এটি হচ্ছে আমার কন্ট্রিবিউশন। আমি ধরলাম ফিক্সড কস্ট 4,000 টাকা, আমি বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম ইবিআইটি, সেটি হচ্ছে 4,000 টাকা অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো আমি এখন এখান থেকে বাদ দিব ইন্টারেস্ট। তো দেখো বন্ধুরা, আমি ধরলাম যে এই প্রতিষ্ঠানটি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে 20,000 টাকা ঋণ এনেছিল এবং সেটি এনেছিল তার মূলধনকে বৃদ্ধি করার জন্য। তো এই ঋণটা আনার জন্য তাকে প্রতি বছরে 10% হারে সুদ দিতে হবে। তো এখানে তাকে সুদ দিতে হবে 2,000 টাকা। তো দেখো বন্ধুরা, আমি বাদ দিলাম ইন্টারেস্ট 2,000 টাকা। তো যখন আমি বাদ দিব এই যে
ইবিআইটি থেকে ইন্টারেস্ট আমি পেয়ে যাব ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। যদিও আমি ইন্টারেস্ট বাদ দিয়েছি, কিন্তু আমায় কিন্তু এখন সরকারকে দিতে হবে ট্যাক্স। এখন দেখো বন্ধুরা, আমি ধরলাম যে আমি সরকারকে ট্যাক্স দিব 40%। সাধারণত এটি হচ্ছে ট্যাক্সের পার্সেন্টেজ বা রেট। তো আমি কিন্তু অবশ্যই ট্যাক্স দিব এই টাকার উপরে, অর্থাৎ 2000 গুণ 40% চলে আসে 800 টাকা। আর দেখো বন্ধুরা, যখন আমি এখান থেকে বাদ দিলাম ইন্টারেস্ট, আমি পেয়ে গেলাম ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। আর যখন আমি এখান থেকে বাদ দিব ট্যাক্স, তখন আমি পেয়ে যাব ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স, বা তুমি এটিকে বলতে পারো পিএটি, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স। এখন দেখো বন্ধুরা, সাধারণত এটি কিন্তু ওই প্রতিষ্ঠানের আয় বা প্রফিট, তো যাবতীয় খরচ বাদ দেবার পরে। তো আমরা কিন্তু এইখানে এই সকল বিষয়কে দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অপারেটিং সেকশন, আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল সেকশন। দেখো বন্ধুরা, এইখানে আমার এই যে ভেরিয়েবল কস্ট এবং এই যে ফিক্সড কস্ট, এই খরচ দুটি কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একান্ত আবশ্যক। অর্থাৎ এটি হচ্ছে আমার অপারেটিং সেকশন, যার মধ্যে রয়েছে এই সেলস, আর সেলস থেকে আসে এই ইবিআইটি পর্যন্ত, অর্থাৎ এটুকু হচ্ছে আমার অপারেটিং সেকশন। এখন দেখো বন্ধুরা, আর এই যে ইন্টারেস্ট, এটি কিন্তু অবশ্যই দিতে হয় যখন ওই প্রতিষ্ঠানটি তার মূলধন বৃদ্ধি করার জন্য কারো কাছ থেকে অর্থায়ন করেছে, অর্থাৎ ঋণ নিয়েছে, তখন কিন্তু এই তাকে সুদ দিতে হবে। অর্থাৎ এটুকু হচ্ছে আমার ফিনান্সিয়াল সেকশন। এবার দেখো বন্ধুরা, এইখানে কিছু সূত্র আছে এবং ওই সকল সূত্র দ্বারা কিন্তু এই লিভারেজের অঙ্কগুলোর সমাধান করতে হয়। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে পূর্বেই যে লিভারেজ তখনই হবে যখন প্রতিষ্ঠানে কোনো প্রকার স্থায়ী ব্যয় থাকবে। এখন দেখো বন্ধুরা, আমরা একটু দেখি যে এইখানে কোন কোন ব্যয়গুলি স্থায়ী। প্রথমে সেলস, এটি তো স্থায়ী না, কারণ যদি কম পণ্য উৎপাদন করো তবে কম বিক্রয় হবে, আর যদি বেশি পণ্য উৎপাদন করো তবে বেশি বিক্রয় হবে, অর্থাৎ এটি কিন্তু স্থায়ী না। ভেরিয়েবল কস্ট, এটি তো এমনিতেই পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এটি কিন্তু স্থায়ী না। কন্ট্রিবিউশন, যদি সেলস বাড়ে কন্ট্রিবিউশন বাড়বে, যদি সেলস কমে কন্ট্রিবিউশন কমবে, অর্থাৎ এটিও কিন্তু স্থায়ী না। কিন্তু এই যে ফিক্সড কস্ট, এটি কিন্তু অবশ্যই স্থায়ী, কারণ বিক্রয় বৃদ্ধি পাক বা না পাক, বিক্রয় হ্রাস পেয়ে যাক বা না যাক, তথাপি কিন্তু এই ফিক্সড কস্ট একই পরিমাণে থাকবে, অর্থাৎ এটি হচ্ছে আমার একটি স্থায়ী ব্যয়। এখন দেখো বন্ধুরা, এই যে ইবিআইটি, যদি কন্ট্রিবিউশন বেশি হয় তবে ইবিআইটি বেশি হবে, যদি কন্ট্রিবিউশন কম হয় তবে ইবিআইটি কম হবে, তো এটিও কিন্তু স্থায়ী না। এখন দেখো বন্ধুরা, এই যে ইন্টারেস্ট, এটিও কিন্তু স্থায়ী, কারণ তোমার উৎপাদন বৃদ্ধি পাক বা না পাক সেটি কিন্তু কোনো বিষয় না, কারণ তুমি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যেই পরিমাণ টাকা ঋণ নিয়েছো, তোমায় কিন্তু সেই টাকার উপরে একটি নির্দিষ্ট হারে সুদ দিতে হবে প্রতি বছর, অর্থাৎ এটি কিন্তু আমার স্থায়ী। তো আমি বলতেই পারি এই যে ইন্টারেস্ট, এটি আমার একটি স্থায়ী খরচ। এরপরে দেখো বন্ধুরা, ইবিটি, এটি কিন্তু স্থায়ী না, কারণ যদি ইবিআইটি বৃদ্ধি পায় তবে ইবিটিও বৃদ্ধি পাবে। আর দেখো বন্ধুরা, ট্যাক্স, এটিও কিন্তু স্থায়ী না, কারণ যদি আমার ইবিটি বৃদ্ধি পায় তবে কিন্তু ট্যাক্সও বৃদ্ধি পাবে, তখন বেশি ট্যাক্স দেওয়া লাগবে। যদি ইবিটি কম হয়, অর্থাৎ আর্নিং কম হয়, তবে কিন্তু আমি কম ট্যাক্স দিব। অর্থাৎ আমি দেখলাম যে এই যে ইনকাম স্টেটমেন্ট, এর মধ্যে দুইটি আছে ফিক্সড খরচ, একটি হচ্ছে ফিক্সড কস্ট সরাসরি, আরেকটি হচ্ছে ইন্টারেস্ট। এবার দেখো বন্ধুরা, পরীক্ষায় প্রশ্নপত্রে তিন ধরনের লিভারেজ বের করতে বলে। একটি হচ্ছে অপারেটিং লিভারেজ, তো এটিকে সাধারণত বলা হয় ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, অর্থাৎ ডিওএল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, বা তুমি বলতে পারো অপারেটিং লিভারেজ। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে লিভারেজ তখনই হবে যখন ফিক্সড কস্ট থাকবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার অপারেটিং সেকশন, এইখানে ফিক্সড কস্ট কোনটি, সেটি হচ্ছে এই ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট। তো তুমি যখন
ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করবা তখন তোমাকে দেখতে হবে যে এই যে ফিক্সড এক্সপেন্স এর পূর্বে কি আছে আর এই যে ফিক্সড এক্সপেন্স এর পরে কি আছে। যখন তুমি ফিক্সড এক্সপেন্সের পূর্বেরটিকে, আমি আবারও বলতেছি বন্ধুরা, যখন তুমি ফিক্সড এক্সপেন্সের পূর্বেরটিকে ভাগ দিবে ফিক্সড এক্সপেন্সের পরেরটি দ্বারা, তখন তুমি পেয়ে যাবা লিভারেজ। অর্থাৎ দেখো, এই যে ফিক্সড এক্সপেন্স এর পূর্বে আছে কন্ট্রিবিউশন, আমি লিখলাম কন্ট্রিবিউশন। যখন তুমি এই কন্ট্রিবিউশনকে ভাগ দিবা যা আছে ফিক্সড কস্টের পরে, এবং সেটি আছে ইবিআইটি। অর্থাৎ দেখো বন্ধুরা, যখন তুমি ফিক্সড এক্সপেন্সের পূর্বেরটিকে ভাগ দিবে ফিক্সড এক্সপেন্সের পরেরটি দ্বারা, তখন তুমি পেয়ে যাবা লিভারেজ। আর প্রথমে আমি দেখলাম অপারেটিং সেকশনের লিভারেজ, আর এই অপারেটিং সেকশনের মধ্যে আমার ফিক্সড হচ্ছে এই ফিক্সড, এবং যেখানে পূর্বে আছে কন্ট্রিবিউশন, লিখলাম কন্ট্রিবিউশন। আমি এটিকে ভাগ দিব যা আছে পরে, এবং পরে আছে ইবিআইটি। এবার দেখো বন্ধুরা, সেকেন্ড লিভারেজ, এবং সেটি হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ বা ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। এইখানেও কিন্তু ওই একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ আমাকে দেখতে হবে ফিক্সড এক্সপেন্স, এবং সেটি হচ্ছে এই যে ফিনান্সিয়াল সেকশন এর মধ্যে ফিক্সড হচ্ছে ইন্টারেস্ট। তো আমি দেখব যে ইন্টারেস্টের পূর্বে কি আছে, তো আমি সেই পূর্বেরটিকে ভাগ দিব ইন্টারেস্টের পরেরটি দ্বারা। দেখো বন্ধুরা, এইখানে যে ইন্টারেস্ট এর পূর্বে আছে ইবিআইটি, ইবিআইটি। দেখো বন্ধুরা, এই যে ইন্টারেস্ট এর পূর্বে আছে ইবিআইটি, তো আমি এটিকে ভাগ দিব যা আছে এই ফিক্সড কস্ট ইন্টারেস্টের পরে, এবং সেটি আছে ইবিটি। অর্থাৎ আমরা দেখলাম যে এখানেও কিন্তু পূর্বের ন্যায় একই কার্য ঘটেছে, এবং সেটি হচ্ছে আমি ফিক্সড কস্টের পূর্বেরটিকে ভাগ দিয়েছি ফিক্সড কস্টের পরেরটি দ্বারা। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, আর এই হচ্ছে আমার ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। তো এবার হচ্ছে 3 নাম্বার, সেটি হচ্ছে কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ। এখন দেখো বন্ধুরা, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা দেখো বন্ধুরা ডিগ্রি অফ টোটাল লিভারেজ। তো এটি হচ্ছে মূলত এই যে অপারেটিং লিভারেজ আর এই যে ফিনান্সিয়াল লিভারেজ এর সংযুক্ত একটি বিষয়। অর্থাৎ আমি যখনই এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে গুণ দিব ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দ্বারা, আমি তখনই পেয়ে যাব ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা ডিগ্রি অফ টোটাল লিভারেজ। দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু এটি এখান থেকেও বের করা যায়, এবং সেটি হচ্ছে এইখানে কিন্তু অপারেটিং এবং ফিনান্সিয়াল উভয় আসবে। অর্থাৎ এবারে আমি এই সম্পূর্ণ ইনকাম স্টেটমেন্টকে ব্যবহার করব। তো এইখানে আমার দুইটি আছে ফিক্সড কস্ট, একটি ফিক্সড কস্ট আর একটি হচ্ছে ইন্টারেস্ট। এবার দেখো বন্ধুরা, এই যে প্রথম ফিক্সড কস্ট এর পূর্বে কি আছে, এর পূর্বে আছে কন্ট্রিবিউশন। অর্থাৎ আমার এইখানে ফিক্সড কস্টের পূর্বে আছে কন্ট্রিবিউশন, আর এইখানে লাস্টে আছে ফিক্সড কস্ট ইন্টারেস্ট। তো এর পরে কি আছে, এবং এর পরে আছে ইবিটি। তো দেখো বন্ধুরা, যখনই আমি ফিক্সড কস্টের পূর্বে যা আছে কন্ট্রিবিউশন সেটিকে ভাগ দিব ফিক্সড কস্টের পরে যা আছে ইবিটি সেটি দ্বারা। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে আমার স্থায়ী ব্যয়ের প্রথমেই আছে বা পূর্বে আছে কন্ট্রিবিউশন, আমি সেটিকে ভাগ দিব স্থায়ী ব্যয়ের পরে আছে ইবিটি দ্বারা। আর যখন আমি এই কন্ট্রিবিউশনকে ভাগ দিব ইবিটি দ্বারা, আমি তখনই পেয়ে যাব ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, বা তুমি কিন্তু এভাবে গুণ করেও বের করতে পারো। এবার দেখো বন্ধুরা, এই হচ্ছে লিভারেজের মূল বিষয়। এবার দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু আরেকটি সূত্র আসে, এবং সেটি আসে তখনই যখন এখানে একের চেয়ে অধিক মান দেয়া থাকে। ধরো এইখানে দুইটি মান দেয়া আছে, বা মনে করো এইখানে একটি মান দেয়া আছে সেলস ভেরিয়েবল কস্ট, সাথে বলা আছে যে যদি সেলস 50% বৃদ্ধি পায় বা যদি সেলস এত পার্সেন্ট হ্রাস পায় তখন কি হবে। অর্থাৎ দেখো বন্ধুরা, যখন এইখানে দুইটি দেয়া থাকবে তথ্য বা মান, তখন কিন্তু তোমার আরেকটি সূত্র,
তো যখন এইখানে একের চেয়ে বেশি ডেটা দেওয়া থাকবে বা যখন এইখানে একাধিক মান দেওয়া থাকবে বা সেলসের একাধিক তথ্য দেওয়া থাকবে, তখনই তুমি এইখানে আরেকটি সূত্র প্রয়োগ করে বের করতে পারবা লিভারেজের মান। আর দেখো বন্ধুরা, আমি এখন দেখাবো যে এই লিভারেজগুলি কি করে কাজ করে। এখন দেখো বন্ধুরা, যদি আমি দেখি এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তবে এইখানে দেখো বন্ধুরা, এইখানে আমার কন্ট্রিবিউশন আছে 8,000 টাকা, আর আমার এইখানে ইবিআইটি আছে 4,000 টাকা। তো যখন আমি ভাগ করে দিব তখন আমি পেয়ে যাব 2। আর দেখো বন্ধুরা, এইখানে আমার ইবিআইটি আছে 4,000 আর আমার ইবিটি আছে 2,000। তো ভাগ করলে কিন্তু এখানেও চলে আসে 2। আর দেখো বন্ধুরা, কম্বাইন্ড লিভারেজ, যখন আমি গুণ করব ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের 2 আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের 2, তখন আমি পেয়ে যাব 2 × 2, অর্থাৎ আমি পাচ্ছি 4। এবার দেখো বন্ধুরা, এইখানে মূলত লিখতে হয় 2 টাইমস, এখানেও হবে টাইমস, কারণ এই লিভারেজকে মূলত টাইমস দ্বারা প্রকাশ করা হয়। তবে এর একটি কারণ আছে। এবার দেখো বন্ধুরা, মূলত এই 2 দ্বারা কি বোঝায়। দেখো বন্ধুরা, এই 2 দ্বারা এটি নির্দেশ করে যে যদি এই সেলস বা ভেরিয়েবল কস্ট বা এই যে কন্ট্রিবিউশন, দেখো বন্ধুরা, যদি এই সেলস, ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন এর কোনো একটির 1% চেঞ্জ হয়, তবে এই যে ইবিআইটি এর 2% চেঞ্জ হবে। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি এই সেলস বা ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন এর কোনো একটির 1% চেঞ্জ হয়, তবে এই যে আছে ইবিআইটি এর 2% চেঞ্জ হবে, অর্থাৎ ডাবল হবে। অর্থাৎ দেখো বন্ধুরা, যদি আমার সেলস 20% বৃদ্ধি পায়, তবে আমার ইবিআইটি বৃদ্ধি পাবে 40%। মূলত কিন্তু এটি হচ্ছে এই যে 2 টাইমসের মূল বিষয়। এবার দেখো বন্ধুরা, এই ফিনান্সিয়াল লিভারেজ, যদি ইবিআইটির 1% চেঞ্জ হয়, তবে এই যে ইবিটি আছে এর 2% চেঞ্জ হবে। যদি এখানে হয়তো 3, তবে এখানে আমার 3% বৃদ্ধি পেত। যদি এখানে আমার বের হতো 4, তবে আমার এখানে 1% পরিবর্তন হলে 4% পরিবর্তন এখানে ইবিটির হতো। আর দেখো বন্ধুরা, এই যে কম্বাইন্ড লিভারেজ, এখানে আমার আসলো 4, অর্থাৎ যদি আমার এই সেলস বা ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন এই তিনটির মধ্যে কোনো একটির, কারণ এই তিনটি কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ যদি সেলস বাড়ে তবে ভেরিয়েবল কস্টও বাড়বে, অর্থাৎ কন্ট্রিবিউশনও বাড়বে। যদি সেলস কমে তবে ভেরিয়েবল কস্টও কমবে, অর্থাৎ কন্ট্রিবিউশনও কমবে। তো দেখো বন্ধুরা, এইখানকার যে কোনো একটি হতে পারে সেলস বা ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন, যে কোনো একটির 1% চেঞ্জ হলে আমার এই যে ইএটি এর 4% চেঞ্জ হবে। এটি হচ্ছে মূলত এই যে 4 টাইমস এর মানে। এবার দেখো বন্ধুরা, আমি এখন দেখব যে যদি এইখানে আরেকটি মান দেয়া থাকে, তখন তুমি কি করে অঙ্কের সমাধান করবা, আর তখন কোন রূপ সূত্র তৈরি করতে হবে। এখন দেখো বন্ধুরা, আমি ধরলাম যে আমার বিক্রয় 20% বৃদ্ধি পেল, তবে আমার এখানে আগে বিক্রয় ছিল 20,000 টাকা, এখন চলে আসে 20,000 গুণ 20%, চলে আসে 4,000 টাকা, অর্থাৎ আগে ছিল 20,000, এখন আর 4,000, তাহলে মোট চলে আসে 24,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি ধরলাম যে আমার ভেরিয়েবল কস্ট ওই একই হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে চলে আসে 14,400 টাকা। তো এখান থেকে বিয়োগ করলে চলে আসে আমার কন্ট্রিবিউশন, সেটি হচ্ছে 9,600 টাকা। এই তিনটি কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার দেখো বন্ধুরা, ফিক্সড কস্ট এর কোনো প্রকার পরিবর্তন হবে না। আমার সেলস বৃদ্ধি পেলেও কিন্তু ফিক্সড কস্ট চেঞ্জ হবে না, অর্থাৎ ফিক্সড কস্ট আগে ছিল 4,000 টাকা, এখনো থাকবে 4,000 টাকা। তো আমি এখান থেকে যখন বাদ দিব আমার এই ফিক্সড কস্ট, আমি পেয়ে যাব ইবিআইটি, অর্থাৎ সেটি হচ্ছে 5,600 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু ওইখানে বের হয়েছিল যে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ হচ্ছে 2 টাইমস, অর্থাৎ দেখো বন্ধুরা, যখন আমার এইখানে সেলস
বা ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন এর 1% চেঞ্জ হবে, আমার এইখানে ইবিআইটিতে চেঞ্জ হবে তার দ্বিগুণ 2% হারে। এখন দেখো বন্ধুরা, আমার দেখতে হবে যে এইখানে আমার কত টাকা চেঞ্জ হয়েছে। তো দেখো বন্ধুরা, এইখানে আমার টাকা হচ্ছে 5,600, যা আমার বর্তমান ইবিআইটি। আর এখানে আমার পূর্বে ছিল 4,000 টাকা। আমি এটিকে ভাগ দিব আমার পূর্বের টাকা দ্বারা। এবার দেখো বন্ধুরা, আমার এইখানে বৃদ্ধি পেয়েছে 1,600 টাকা। আমায় দেখতে হবে যে এই 1,600 টাকা 4,000 টাকার কত পার্সেন্ট। আর যখন তুমি ভাগ দিবা 1,600 ভাগ 4,000, আর যখন তুমি তাকে গুণ দিবা 100 দ্বারা, তুমি দেখবা যে এখানে চলে আসছে 40%। অর্থাৎ দেখো বন্ধুরা, আমার কিন্তু এইখানে 40% বৃদ্ধি পেল। অর্থাৎ আমার পূর্বে বের হয়েছিল 2 টাইমস। এর মানে হচ্ছে এটি যে এইখানে 20% বৃদ্ধি পেলে এইখানে আমার 40% বৃদ্ধি পাবে। তো তাই হয়েছে। দেখো বন্ধুরা, এরপর আমার আছে ইন্টারেস্ট। এর কোনো প্রকার চেঞ্জ হবে না। আমি লিখলাম 2,000 টাকা, বিয়োগ করে দিলাম, চলে আসলো 3,600 টাকা। এবার দেখো বন্ধুরা, তোমাকে দেখতে হবে যে এই টাকাটি এই টাকার কত পার্সেন্ট। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার ছিল 2,000 টাকা, এখানে হয়েছে 3,600 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আমার 1,600 টাকা বৃদ্ধি পেয়েছে। আর যখন তুমি উক্ত 1,600কে ভাগ দিবা 2,000 টাকা দিয়ে আর গুণ দিবা 100, তুমি পেয়ে যাবা 80%। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার পরে অপারেটিং লিভারেজে বের হয়েছিল 2 টাইমস। অর্থাৎ যদি আমার এখানে 1% বৃদ্ধি পায়, এখানে আমার তার দ্বিগুণ বৃদ্ধি পাবে। তো এইখানে আমার বৃদ্ধি পেয়েছে ইবিআইটি 40%। তো আমার এইখানে অবশ্যই 2 টাইমস হইলে ইবিটি বৃদ্ধি পাবে 80%। এখানে তাই ঘটেছে। এবার দেখো বন্ধুরা, বাকি সব কিন্তু ওই একই হারে বৃদ্ধি পেয়েছে। এবার দেখো বন্ধুরা, আমার লাস্টে কম্বাইন্ড লিভারেজ ছিল 4 টাইমস। অর্থাৎ যদি আমার এই সেলস, ভেরিয়েবল কস্ট বা কন্ট্রিবিউশন এর 1% বৃদ্ধি পায়, আমার এইখানে যে আছে ইএটি, এটি বৃদ্ধি পাবে তার 4 গুণ হারে। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে আমার বৃদ্ধি পেয়েছে 20%। সুতরাং 20%-এর 4 গুণ হয় 80%। অর্থাৎ দেখো বন্ধুরা, এই কিন্তু আমার লিভারেজের মূল বিষয়। এবার দেখো বন্ধুরা, এইখান থেকে তুমি খুব সহজেই কিন্তু একটি সূত্র বের করে প্রয়োগ করতে পারো, এবং সেটি হচ্ছে এইরূপ যে, তো এবার দেখো বন্ধুরা, এইখানে তোমার যদি একাধিক মান দেয়া থাকে বিক্রয়ের বা এই ইনকাম স্টেটমেন্টের, তখন তুমি এই সূত্রগুলি প্রয়োগ করবা। প্রথমে হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ অফ ইবিআইটি কে ভাগ দিবা পার্সেন্টেজ অফ সেলস দ্বারা। দেখো বন্ধুরা, আমার পূর্বে সূত্র ছিল এইরকম যে আমি এই কন্ট্রিবিউশনকে ভাগ দিয়েছিলাম ইবিআইটি দ্বারা। তো তুমি এই ক্ষেত্রে ইবিআইটি কে ভাগ দিবা, অর্থাৎ যেটি আছে পরে তুমি সেটিকে নেবা উপরে। আর এইখানে তুমি কন্ট্রিবিউশনকে আনতে পারো, তবে এইখানে তুমি সেলস কে আনাই বেস্ট হবে। কারণ দেখো বন্ধুরা, এই যে ভেরিয়েবল কস্ট আর সেলস, এই তিনটি কিন্তু একই বিষয়। কারণ যা বৃদ্ধি পাবে সেলসে, ঠিক একই হারে বৃদ্ধি পাবে ভেরিয়েবল কস্ট, আর ওই একই হারে বৃদ্ধি পাবে কন্ট্রিবিউশন। অর্থাৎ এই তিনটি কিন্তু একই হারে বৃদ্ধি পায়। তো দেখো বন্ধুরা, যেহেতু সেলস আছে প্রথমে, সেহেতু তুমি এখানে সেলস নিতে পারো। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু মূলত হবে পার্সেন্টেজ চেঞ্জ অফ ইবিআই। দেখো বন্ধুরা, পার্সেন্টেজ চেঞ্জ অফ ইবিআই। এখন দেখো বন্ধুরা, এইখানে কি প্রশ্ন আসতে পারে যে এই পার্সেন্টেজ আমি কি করে বের করব। আমি তো এখানে সরাসরি ধার্য করেছি পার্সেন্টেজকে, তবে যদি এখানে এই পার্সেন্টেজ না থাকে, তখন তুমি কি করে বের করবা। দেখো বন্ধুরা, সেক্ষেত্রে তুমি, তো দেখো বন্ধুরা, যদি আমি এই সেলস এর পার্সেন্টেজ বের করতে চাই, তবে আমাকে প্রথমে দেখতে হবে বর্তমানে সেলস কত আছে। সেলস বৃদ্ধি পাওয়ার পরে বা হ্রাস পাওয়ার পরে, ধরো এখানে আমার সেলস বৃদ্ধি করেছি আমি, এবং সেটি হচ্ছে 24,000 টাকা। আমি এখান থেকে বাদ দিব পূর্বের সেলস, এবং সেটি হচ্ছে 20,000 টাকা। আমি বিয়োগ করে চলে আসে 4,000 টাকা। আমি সেই টাকাটিকে ভাগ দিব পূর্বের সেলস দ্বারা, এবং সেটি হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ আমি এখানে ভাগ দিব 4,000 টাকা ভাগ 20,000 টাকা। দেখো বন্ধুরা, তাহলে কিন্তু আমার এখানে চলে আসবে 20%। তো বন্ধুরা, এই কিন্তু মূলত পার্সেন্টেজ বের করার নিয়ম। তো এটি হচ্ছে আমার ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এরপরে যদি আসে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। যদি একাধিক মান দেওয়া থাকে, তবে তুমি পূর্বের মতো যেটি ছিল আমার পরে, আমি সেটিকে আনবো প্রথমে। অর্থাৎ আমার কিন্তু আগে সূত্র ছিল ইবিআইটি কে ভাগ দিয়েছিলাম ইএটি দ্বারা।
তো এখানে আমি সেই ইএটিকে ভাগ দিব ইবিআইটি দ্বারা, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ অফ ইএটিকে ভাগ দিব পার্সেন্টেজ চেঞ্জ অফ ইবিআইটি দ্বারা। অথবা দেখো বন্ধুরা, এই যে ইএটি এর নাম কিন্তু তুমি ইপিএস এ বলতে পারো, অর্থাৎ আর্নিং পার শেয়ার। এবার হচ্ছে বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে প্রিফার্ড শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তবে তোমাকে অবশ্যই সেই শেয়ারের একটি লভ্যাংশকে এখান থেকে বাদ দিতে হবে। অর্থাৎ যদি প্রশ্নপত্রে কোনোভাবে উল্লেখ করে দেয় যে ডিভিডেন্ড ফর প্রিফার্ড স্টক, বা যদি প্রশ্নপত্রে প্রিফার্ড স্টকের কোনো কথা বা প্রিফার্ড শেয়ারের কোনো কথা বলে দেয়, তখন তোমাকে এখান থেকে বাদ দিতে হবে ইএটি থেকে মাইনাস পিডি, অর্থাৎ প্রিফার্ড ডিভিডেন্ড। এবং বাদ দেওয়ার পরে তুমি পেয়ে যাবা ইএসসিএস, অর্থাৎ আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক। এবার দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে পিডি দেয়া থাকে, তখন তোমার এই সূত্র বা পূর্বের সূত্র কোনোটি কাজে লাগবে না। তখন তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে এইখানে এমন যে ইবিআইটি উপরে তুমি এটিকে ভাগ দিবা ইবিটি মাইনাস পিডি, এই যে প্রিফার্ড ডিভিডেন্ড। তোমায় দেখতে হবে যে ওই যে আছে অগ্রাধিকার শেয়ার, তার উপরে তোমাকে কত পার্সেন্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয় আর তোমার কত টাকা লভ্যাংশ চলে আসে। তুমি সেই পিডি কে ভাগ দেবা 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা। তোমার দেখবা যে এইখানে একটি ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া আছে, তুমি সেটিকে বিয়োগ করবা 1 দ্বারা, তারপর তুমি পিডি কে ভাগ দিবা সেই মান দ্বারা, এরপরে তুমি সেটিকে বিয়োগ করবা ইবিটি দ্বারা, এরপরে যে ফল আসবে তুমি ইবিআইটি কে ভাগ দিবা সেই ফল দ্বারা। এবার দেখো বন্ধুরা, যদি আমার এইখানে দুটি মান দেয়া থাকে, তখন আমি কম্বাইন্ড লিভারেজে কি করব? দেখো বন্ধুরা, একই কার্য, অর্থাৎ আমার এই লাস্টে এন্টিটি ইএটি, তুমি এখানে বের করবা পার্সেন্টেজ চেঞ্জ অফ ইএটি বা ইপিএস, কারণ এটি কিন্তু ইপিএস। যদি না প্রশ্নপত্রে প্রিফার্ড ডিভিডেন্ড থাকে, তবে কিন্তু আমার এটি হচ্ছে ইপিএস। যদিও এখানে হবে আর্নিং পার শেয়ার, কারণ যখন আমি এই টাকাটিকে ভাগ দিব নাম্বার অফ শেয়ার দ্বারা, তখন কিন্তু চলে আসবে আর্নিং পার শেয়ার। তথাপি কিন্তু আবার এটি কিন্তু আয়, তো আমি এই জন্য লিখলাম ইপিএস, বা তুমি লিখতে পারো ইএটি, ভাগ দিবা পার্সেন্টেজ অফ সেলস দ্বারা, এই যে প্রথম এন্ট্রিটা। এবার দেখো বন্ধুরা, এইগুলি ছাড়াও কিন্তু এইখানে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে বিইপি, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। দেখো বন্ধু, এটি হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুতে বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্নিং পার শেয়ার হয় জিরো। এই বিইপি বের করা যায় দুই ভাবে, একটি হচ্ছে ইউনিট আর একটি হচ্ছে টাকা। দেখো বন্ধুরা, ইউনিট সেটি হচ্ছে তোমাকে কত ইউনিট পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানে কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, এটি হচ্ছে ইউনিট। আর হচ্ছে টাকা, তোমাকে কত টাকা পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানে কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না। তো দেখো বন্ধুরা, এটি বের করার সূত্র হচ্ছে এফসি, ফিক্সড কস্ট, এই যে এফসি, তুমি এটিকে ভাগ দিবা এসপি মাইনাস ভিসি দ্বারা। দেখো বন্ধুরা, এসপি এটি হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। আমি আবারও বলতেছি বন্ধুরা, এটি কিন্তু মোট টাকা না, এটি কিন্তু মোট এই সেলসের টাকা না, এটি হচ্ছে এক ইউনিট পণ্য বিক্রয় করলে কত টাকা বিক্রয় মূল্য পাওয়া যাবে। আর এটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এক ইউনিট পণ্য উৎপাদন করতে কত টাকা হবে ভেরিয়েবল কস্ট। আর দেখো বন্ধুরা, যদি তুমি চাও বের করতে বিইপি টাকা, তখন তুমি এফসি কে ভাগ করবা পিভি রেশিও দ্বারা। দেখো বন্ধুরা, পিভি রেশিও এটি বের করার অনেকগুলি সূত্র আছে, এর মধ্যে একটি হচ্ছে তুমি ভাগ দিবা কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা, আর যখন তুমি কন্ট্রিবিউশনকে ভাগ দিবা সেলস দ্বারা আর তুমি গুণ দিবা 100, তখন তুমি পেয়ে যাবা পিভি রেশিও, যখন তুমি ভাগ দিবা কন্ট্রিবিউশনকে সেলস দ্বারা। এবার দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে বের করতে বলে টার্গেট সেলস, অর্থাৎ তোমাকে এই পরিমাণ প্রফিট আয় করতে হলে কত টাকার পণ্য বিক্রি করতে হবে, সেক্ষেত্রে তুমি ফিক্সড কস্ট এর সঙ্গে যোগ করবা টার্গেট প্রফিট, অর্থাৎ তোমাকে কত টাকা প্রফিট আয় করতে বলা হচ্ছে। এরপর তুমি ভাগ দিবা এসপি মাইনাস ভিসি দ্বারা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আরো অনেকগুলি সূত্র রয়েছে, কিন্তু যদি আমি ওই সূত্রগুলো ব্যাখ্যা করতে যাই, তবে আমার এই ক্লাসের ডিউরেশন অনেকটা বড় হয়ে যায়। এছাড়াও আমি এই সূত্রগুলো নিয়ে একটি অধ্যায় করেছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, এবং সেটি ছিল কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট রিলেশনশিপ। দেখো বন্ধুরা, আমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে সেই বেসিক ক্লাসের, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ওই অধ্যায়ের 1 নং ক্লাস দেওয়া আছে, সেইখানে আমি এই রকম যত প্রকার সূত্র আছে সব সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং ওই সূত্রগুলো তুমি দেখতে পারলে তোমার এখান থেকে যদি এইরকম কোনো সূত্র আসে তুমি অবশ্যই পারবা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সেই কস্ট ভলিউম
প্রফিট রিলেশনশিপ অধ্যায় ক্লাস 1 দেখে নিও। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লিভারেজের মূল বিষয়। আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে রিস্ক। দেখো বন্ধুরা, যদি এইখানে 4 টাইমস আসে তার মানে হচ্ছে যদি এইখানে সেলস আমার 1% বৃদ্ধি পায় তবে আমার এইখানে আয়ও কিন্তু 4% বৃদ্ধি পাবে। তদ্রূপ যদি সেলস 1% হ্রাস পায় তবে কিন্তু ডেফিনেটলি আমার এই আয়ও কিন্তু 4% হ্রাস পাবে। অর্থাৎ দেখো বন্ধুরা, যদি 1% সেলস বৃদ্ধি পায় তবে কিন্তু অবশ্যই আয় 4% হারে বৃদ্ধি পাবে, তার 4 গুণ বৃদ্ধি পাবে যদি লিভারেজ 4 হয়। ঠিক একইরূপভাবে যদি আমার বিক্রয় 1% কমে যায় তবে কিন্তু আমার ক্ষতি হবে তার 4 গুণ। অর্থাৎ দেখো বন্ধুরা, এর মানে হচ্ছে এটি যে এই লিভারেজ দ্বারা যেই রূপে প্রফিটের অনেক সর্বোচ্চকরণ করা যায়, অর্থাৎ অনেক প্রফিট আয় করা যায়, ঠিক একইরূপ কিন্তু এখান থেকে ক্ষতি হওয়ারও একটি চান্স থাকে। অর্থাৎ এইখানে যত বেশি লিভারেজ হবে, অর্থাৎ যদি এখানে হয় 2 টাইমস তবে সেটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ নির্দেশ করে। যদি হয় 4 টাইমস তবে কিন্তু আমার আরো ঝুঁকি বেড়ে গেল, কারণ যদি বিক্রয় বৃদ্ধি পায় তবে লাভ হবে, আর যদি বিক্রয় হ্রাস পায় তবে কিন্তু আমার ওই 4 গুণ ক্ষতি হবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে লিভারেজ এটি দ্বারা কিন্তু ঝুঁকিকেও নির্দেশ করে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের লিভারেজ যত বেশি তার কিন্তু ঝুঁকিও তত বেশি। অর্থাৎ দেখো বন্ধুরা, এই লিভারেজ থেকে কিন্তু শুধুমাত্র মুনাফা বৃদ্ধি না, এছাড়া কিন্তু ঝুঁকিও নির্দেশ করা যায়। তো বন্ধুরা এই হচ্ছে আমার লিভারেজের যাবতীয় বিষয়। তবে আমি এইখানে অনেক কিছুই স্কিপ করে গিয়েছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমাদের চলে আসবে পরস্পর 4টি ক্লাস, অর্থাৎ ক্লাস নং 2, 3, 4, 5, যেখানে আমি 4টি বোর্ড কোশ্চেন দেখাবো এবং আমি দেখাবো ভিন্ন ভিন্ন টাইপের। অর্থাৎ বন্ধুরা আমি সেখানে ভিন্ন ভিন্ন 4টি বোর্ড কোশ্চেনে সমাধান করার ট্রাই করব। তো বন্ধুরা আমি আশা করি যদি কোনো শিক্ষার্থী সেই 4টি ক্লাস দেখে এবং এই বেসিক ক্লাসটি দেখে তবে অবশ্যই সে এই লিভারেজ থেকে যে কোনো প্রকার অঙ্ক আসলে অবশ্যই তার সমাধান করতে পারবে। তো বন্ধুরা নেক্সট 4টি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।